নমস্কার, আপনারা দেখছেন কলকাতা বার্তা টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু দেশ বিদেশের গুরুত্বপূর্ণ তাজা খবর। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মোদীর ভাষণ ভণ্ডামি, কাপুর সূচিত মহিলা বিল নিয়ে খোঁচা মমতার, বোঝালেন তৃণমূল নারী বিদ্বেষী নয়। কোনো অনুমতি নেব না, বাংলায় বসে ইরানকে মোদী হুঙ্কার। কয়লাবালি গরুর টাকা তুলে তৃণমূলকে দিয়ে আসে পুলিশ, কেউ বাঁচবে না, ডেপুটি পুলিশ কমিশনারের বাড়িতে ইডি রেড প্রসঙ্গে দিলীপ ঘোষ। উপরওয়ালার মান নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর। নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রভাবশালী নেতারা। দেশে এলপিজি সংকট শেষ, রান্নার গ্যাস থেকে পেট্রোল ডিজেলের মজবুত নিয়ে বড় খবর প্রকাশ কেন্দ্রের। আশ্রমে ঢুকে হুমকি মারধর প্রতিবাদী রাস্তায় সাধু সন্ন্যাসীরা, কার্তিক মহারাজের নেতৃত্বে মিছিল। শুভেন্দুর খাস্তালোকে বিজেপির মিছিলে হামলার অভিযোগ, তপ্ত কাঁথি। যুব সাথী নিয়ে জরুরি বার্তা অভিষেকে, যারা ফর্ম ফিল আপ করেছেন টাকা পাচ্ছেন না। বাজি তৈরি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, 13 জনের মৃত্যু। ভাঙড়ে তৃণমূল কর্মীর পরিত্যক্ত বাড়িতে 2 ড্রাম বোমা কারা রাখলো। সুসম্পর্কের কারণে ভারত অনেক লাভবান হয়েছে, জাহাজের হামলার পরই মনে করালো তেহরান। চামড়া ছাড়িয়ে ডুগডুগে তৈরি করে বাজাবো, ডোমকালে হুঁশিয়ারি তৃণমূলের হুমায়ুনের। ভোটের মুখে নতুন রেকর্ড গড়বে গরম, কি বলছে আবহাওয়া দফতর। ভোট দিতে আসবেন, আপনার কথা মাথায় রেখে 16টি বিশেষ ট্রেনের ঘোষণা, রেলের কোন কোন রুটে চলবে জেনে নিন। অনুমতি তো দিয়েছেন, কেন হামলা? হরমুজি হামলার পর নাবিকের অডিও ক্লিপ প্রকাশ্যে। কোলে শিশুকে ফেলে পালানোর চেষ্টা, মায়ের ধূপগুড়িতে চাঞ্চল্য। লুটপাটে পিএইচডি করেছে তৃণমূল, মেদিনীপুরের সভা থেকে শাসক দলকে আক্রমণে প্রধানমন্ত্রী মোদী। দ্বিতীয় দফার আলোচনা সাপেক্ষে ইসলামাবাদে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা, তারই মাঝে ফের ইরানে হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। বোমের জবাব বালুরে দিন, বীরভূমের সভা থেকে তৃণমূলকে সরাতে আবেদন অমিত শাহের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। পারস্য উপসাগরের সবচেয়ে সংবেদনশীল জলপথ হরমুজ প্রণালীতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নৌবাহিনীর গানবেটি 2টি ভারতীয় পতাকাবাহী জাহাজের উপর গুলি চালানোর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার পর ভারত সরকার ইরানকে কড়া সতর্ক বার্তা দিয়েছে এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলপথ, কোনো ধরনের টোল বা বাধ্যতামূলক অনুমতির দাবি ভারত মানবে না। একই সঙ্গে ভারতীয় নৌবাহিনী একাধিক যুদ্ধ জাহাজ মোতায়েন করে ভারতগামী জাহাজগুলো নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে। শনিবার হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করার সময় সানমার হেরাল্ড এবং জ্যাগ অর্ণব নামের 2টি ভারতীয় পতাকাবাহী জাহাজ আইআরজিসির গান বোটের মুখোমুখি হয়। জাহাজগুলো ইরাকি অপরিশোধিত তেল বহন করছিল। আইআরজিসি গানবোটগুলো জাহাজ দুটিকে থামিয়ে দেয় এবং গুলি চালায়। কোনো নাবিক আহত হয়নি বলে জানা গেলেও একটি জাহাজের জানলার কাঁচ ভেঙে যায়। আতঙ্কিত নাবিকের রেডিও বার্তায় শোনা যায়, আপনারা আমাদের ক্লিয়ারেন্স দিয়েছেন, এখন গুলি চালাচ্ছেন। শেষ পর্যন্ত 2টি জাহাজকেই ফিরে যেতে হয়। ঘটনার পর ভারতের বিদেশ মন্ত্রক তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়। বিদেশ সচিব বিক্রম মিশ্র ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালিকে তলব করে জাতীয় গভীর উদ্বেগ প্রকাশ করেন। ভারত স্পষ্ট জানিয়ে দেয় যে হরমুজ প্রণালী বিশ্বের আন্তর্জাতিক জলপথ এবং এখানে কোনো দেশ একতরফাভাবে টোল বা অনুমতির দাবি করতে পারে না। বিদেশ মন্ত্রক মন্তব্য করেছে, ভারতীয় জাহাজ ও নাবিকদের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। ইরানকে এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতে বলা হয়েছে। ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য স্ট্রেইট অব হরমুজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের আমদানিকৃত তেলের বড় অংশ এই পথ দিয়ে আসে। ঘটনার পর ভারত সরকার 22টি এনার্জি কার্গো জাহাজ চিহ্নিত করে তাদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য ইরানি কর্তৃপক্ষ ভারতীয় নৌবাহিনীর সঙ্গে সমন্বয় শুরু করেছে। ভারতীয় নৌবাহিনী ইতিমধ্যে একাধিক যুদ্ধ জাহাজ স্ট্রেইট অব হরমুজের কাছে মোতায়েন করেছে, যাতে ভারতগামী বাণিজ্যিক জাহাজগুলো নিরাপদে চলাচল করতে পারে। এই ঘটনা ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইকেও সামনে এনেছে। কয়েক ঘন্টা আগে ইরানের বিদেশমন্ত্রী হরমুজ খোলার রাখার কথা বললেও আইআরজিসি তার উল্টো অবস্থান নিয়ে গুলি চালায়। বিশ্লেষকেরা বলছেন, এতে ইরানের মধ্যে সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষের মধ্যে বিভেদ স্পষ্ট হয়ে উঠেছে। ভারত সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ মন্ত্রক জানিয়েছে, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরানের সঙ্গে আলোচনা চলছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। একই সঙ্গে নৌবাহিনীর প্রস্তুতি খতিয়ে দেখতে দিচ্ছে যে ভারত তার বাণিজ্যিক স্বার্থ ও নাবিকদের নিরাপত্তা কোনোভাবেই আপোষ করবে না।
পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে দেশে জ্বালানির যোগান একেবারে স্বাভাবিক রাখা হচ্ছে। রবিবার সরকার জানিয়েছে তারা নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করছে এবং সামুদ্রিক সুরক্ষার দিকেও কড়া নজর রাখছে। এর মধ্যে ভারতের পতাকাবাহী নজর একটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কার নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। 53 লক্ষ রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারি। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে গতকালই সারা দেশে 53.5 লক্ষের রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারি করা হয়েছে। অর্থাৎ ঘরে ঘরে গ্যাস সরবরাহ নিয়ে কোনো সমস্যা নেই। পশ্চিম এশিয়ার উত্তেজনার কারণে বিশ্বজুড়ে বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ তেল সরবরাহের রুটে প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে আশ্বস্ত করতে মন্ত্রক জানিয়েছে আতঙ্কিত হয়ে পেট্রোল, ডিজেল বা এলপিজি কেনার কোনো দরকার নেই। সরকার পেট্রোল, ডিজেল ও এলপিজি যোগান নিশ্চিত করতে সব রকম চেষ্টা করছে। সরকার আরো জানিয়েছে যে রান্নার গ্যাস, পাইপলাইনের গ্যাস এবং গাড়ির গ্যাস এর যোগান 100% স্বাভাবিক রাখা হয়েছে। পাশাপাশি গ্রাহকদের মধ্যে একটা বদল দেখা যাচ্ছে। মন্ত্রকের তথ্য অনুযায়ী mypngd.in ওয়েবসাইটের মাধ্যমে 39,000-এর মতো বেশি গ্রাহক তাদের এলপিজি কানেকশন ছেড়ে দিয়ে পাইপলাইনের গ্যাস নিয়েছেন। গাড়িতে ব্যবহৃত এলপিজি বিক্রি বেশ বেড়েছে। সরকারি তেল সংস্থাগুলির তথ্য অনুযায়ী 26 ফেব্রুয়ারি যেখানে দিনে গড়ে 177 মেট্রিক টন অটো এলপিজি বিক্রি হতো, সেখানে 26 এপ্রিলে প্রথম 17 দিনে 17/4/26 পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 305 মেট্রিক টন। সামুদ্রিক পরিস্থিতি নিয়ে বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রক জানিয়েছে ভারতের পতাকাবাহী অপরিশোধিত তেলের ট্যাঙ্কার দেশ গরিমা 18 এপ্রিল 2026 নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। 31 জন ভারতীয় নাবিক সহ জাহাজটি 22 এপ্রিল 2026 মধ্যে মুম্বাই পৌঁছানোর কথা। তবে এই অঞ্চলে সুরক্ষার ঝুঁকিও রয়েছে। সম্প্রতি দুটি ভারতীয় জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার সময়গুলি চলার ঘটনার কথা জানিয়েছে। যদিও এই ঘটনায় কোনো নাবিক আহত হননি বলে জানানো হয়েছে। সরকার জানিয়েছে তারা সমস্ত পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি সামাল দিচ্ছে। জাহাজ মন্ত্রকের কথায় সমস্ত ভারতীয় নাবিক সুরক্ষিত আছেন। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। পেট্রোলিয়াম মন্ত্রক আরো জানিয়েছে যে দেশের তেল সংশোধনাগারগুলি তাদের ক্ষমতার প্রায় পুরোটাই ব্যবহার করে উৎপাদন চালাচ্ছে এবং পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত স্টক মজুত রাখা হয়েছে। সারা দেশের পেট্রোল পাম্পগুলিও স্বাভাবিকভাবে কাজ করছে। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে অপরিশোধিত তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। তবে গ্রাহকদের স্বস্তি দিতে ভারত সরকার পেট্রোল ও ডিজেলের উপর থেকে আবগারি শুল্ক লিটার প্রতি 10 টাকা কমিয়েছে। এলপিজি সিলিন্ডারে কালোবাজারি এবং মজুতদারি রুখতে সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। 18 এপ্রিল দেশ জুড়ে 2400 বেশি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। সরকার জানিয়েছে এই পরিস্থিতিতে দেশের জ্বালানি সুরক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে রাজ্য সরকার, শিল্প সংস্থা এবং অন্যান্য এজেন্সির সঙ্গে মিলে একযোগে কাজ করা হচ্ছে। মহিলা সংরক্ষণ বিল নিয়ে গতকালই বিরোধীদের নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রাজ্যে এসে একই ইস্যুতে তৃণমূলকে একহাত নিয়েছেন তিনি। মোদীর দাবি তৃণমূল চায় না যে সংসদ ও বিধানসভায় মহিলা সদস্য সংখ্যা বাড়ুক। তৃণমূল সহ সব বিরোধীদের মহিলা বিরোধী বলেছেন তিনি। এবার মোদীর বক্তব্যের পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইট করে প্রধানমন্ত্রী বক্তব্যের বিরোধিতার পাশাপাশি তিনি মনে করিয়ে দিলেন তৃণমূল মহিলাদের পাশেই রয়েছে। বোঝালেন অঙ্ক এক্স স্যান্ডেলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে প্রধানমন্ত্রী সততার সঙ্গে বিষয়টির সমাধান না করে বিভ্রান্ত করার পথ বেছে নিয়েছেন। আমি এটা স্পষ্টভাবে বলতে চাই, তৃণমূল কংগ্রেস সবসময় নারীদের জন্য রাজনৈতিক প্রতিনিধিত্বের পক্ষে রয়েছে। সংসদ এবং রাজ্য বিধানসভা উভয় ক্ষেত্রে আমাদের নির্বাচিত নারী প্রতিনিধিদের অনুপাত সব থেকে বেশি। সেই অঙ্কটা বুঝিয়ে দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, লোকসভায় আমাদের নির্বাচিত সদস্যদের মধ্যে 37.9% নারী। রাজ্যসভায় আমরা 46% মহিলা সদস্যকে মনোনীত করেছি। নারী সংরক্ষণে বিরোধিতা করার প্রশ্নই ওঠে না এবং কখনো ওঠেনি। মোদীর ভাষণ ভণ্ডামি। গতকাল মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণকে ভণ্ডামি বলেছেন মমতা। লেখেন, গতকাল আপনি যা করেছেন তা ছিল কাপুরুষোচিত ভণ্ডামি। আপনি অনুভব করতে পারছেন যে ক্ষমতা আপনার হাত থেকে ফসকে যাচ্ছে, আর তা আঁকড়ে ধরে রাখতে আপনি যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। কেন মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা, মূলত কোন বিষয়ে তৃণমূল বিরোধিতা করেছে তাও তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, তারা মৌলিকভাবে ডিলিমিটেশন নিয়ে বিরোধিতা করেছেন। বিজেপিকে আক্রমণ করে লেখেন, মোদী সরকার তার ব্যক্তিগত রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে ডিলিমিটেশন বিল কার্যকর করার ষড়যন্ত্র করছিল। আমরা তার বিরোধিতা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, বিজেপি চাইছে মহিলাদের ঢাল হিসেবে ব্যবহার করে আসন পুনর্বিন্যাস এনে রাজনৈতিক রূপরেখা নতুন করে এঁকে বিজেপি শাসিত রাজ্যগুলোকে অধিক প্রতিনিধিত্ব দেওয়া হচ্ছে, যা তৃণমূল হতে দেবে না, স্পষ্ট করে দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রীর আরো প্রশ্ন, এই সরকারের যদি মহৎ উদ্দেশ্য থাকতো তাহলে 2023 সালে 28 সেপ্টেম্বর নারী সংরক্ষণ বিল পাশ হওয়ার পর প্রায় 3 বছর অপেক্ষা কেন করলো? যখন বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন চলছে
তখন কেন এটি তড়িঘড়ি করে পাশ করানো হলো, আর এর সঙ্গে সীমানা পুনর্নির্ধারণই বা কেন যুক্ত করা হলো? তৃণমূল কংগ্রেস কয়েক দশক ধরে নারীদের পাশে দাঁড়িয়েছে, আমরা তা চালিয়ে যাব। রবিবার সরিয়ে সকালে কলকাতার একাধিক ঠিকানায় ইডি হানা। দিনের আলো ফোটার আগেই আজ বিভিন্ন দলে ভাগ হয়ে শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে ইডি আধিকারিকরা। আজ কাকভোরে একদিকে বালিগঞ্জে ফ্রন্ট রোডে ডেপুটি পুলিশ কমিশনারের ফ্ল্যাটে অভিযান চালায় ইডি, অন্যদিকে আজ সকালে সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদারে বাড়িতে হানা দেয় ইডি। সদ্যই বাড়িতে থেকে উদ্ধার হয়েছিল 1 কোটির বেশি টাকা। আজ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় যে বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে সেই বাড়ি ও আবাসন। মোবাইল ফোন বাজেয়াপ্ত করে 2টি ঠিকানাতেই চলছে তল্লাশি। কে এই শান্তনু সিনহা বিশ্বাস, তার প্রথম পরিচয় তিনি ডেপুটি পুলিশ কমিশনার, তবে তিনি দীর্ঘদিন সামলেছেন কালীঘাট থানার দায়িত্ব। কিভাবে উঠে এলো তার নাম? ইডি সূত্রে খবর, সোনাবাপুর বাড়িতে যে তল্লাশি অভিযান চলছিল সেখানে এক ব্যবসায়ী জয় এস কামদারে বাড়ি থেকে প্রায় 1.5 কোটি টাকা বাজেয়াপ্ত হয়। এই মামলা তদন্ত করতে গিয়ে উঠে আসে শান্তনু সিনহা বিশ্বাসের নাম। জানা যায় জয় এস কামদারে ব্যাংক স্টেটমেন্ট নাম ছিল শান্তনু সিনহা বিশ্বাসের। কোথায় গেল টাকা? এই প্রশ্নের উত্তর খুঁজতেই পুলিশ পেয়ে যায় শান্তনু সিনহার নাম। সেই কারণেই আজ শান্তনু সিনহা বিশ্বাসের 2টি ঠিকানাতেই হান দিয়েছে ইডি। ডেপুটি পুলিশ কমিশনারের বাড়িতে ইডি রেড প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, পশ্চিম বাংলায় যে দুর্নীতি হয়েছে তার সঙ্গে পুলিশের একটা বড় যোগ রয়েছে। কয়লার টাকা, বালির টাকা, গরুর টাকা তুলে তারা তৃণমূলের নেতাদের নিয়ে আসেন। অনেক অফিসার বহু কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি করেছে। এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, আর যদি না হয় তাহলে 4 তারিখ যখন নতুন সরকার আসবে তখন সব ব্যবস্থা নেওয়া হবে, কেউ বাঁচবে না। জয়েস কামদারে বাড়িতে ইডি হানা। অন্যদিকে আজ ডেপুটি পুলিশ কমিশনার ছাড়া জয়েস কামদারে বাড়িতে হানা দেওয়া হয়। তবে কাকভোরে গিয়েই জয়েস কামদারে বাড়িতে ঢুকতে পারেনি ইডি। প্রায় 40 মিনিট বাইরে অপেক্ষা করতে হয় তাদের। বন্ধ করে রাখা হয় বিশাল দরজা। পরে দরজা খুলে ভিতরে ঢোকেন আধিকারিকেরা। ভোটের আগে নন্দীগ্রামে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এর মধ্যে তৃণমূলের এক নেতার বাড়িতে হঠাৎ বিস্ফোরণের ঘটনা সামনে আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। কোথা থেকে বিস্ফোরণ, কিভাবে হলো তা নিয়ে শুরু হয়েছে উত্তেজনা। এই ঘটনায় এবার মুখ খুললেন নন্দীগ্রামের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এই ঘটনা প্রসঙ্গে করা মন্তব্য করেন। বলেন, এটা উপরওয়ালার মার, এবং দাবি করেন বাড়িতে বোমা মজুত রাখার কারণেই তা বিস্ফোরিত হয়েছে, যার ফলে নিজের পরিবারের ক্ষতি হয়েছে। এখানে থেমে থাকেননি শুভেন্দু। তিনি আরো বলেন, তৃণমূল এবার ভোটে জিততে পারবে না। তার দাবি, হিন্দু মুসলমান কেউই তৃণমূলকে ভোট দেবে না, তাই আতঙ্ক তৈরি করতে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে কম আশা নিয়ে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, তার যত বেশি এলাকায় আসবেন ততই ভোটে হার বাড়বে। মেদিনীপুর জেলা আসন নিয়ে বড় দাবি করেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বলেন, 35টি আসনের একটিতেও তৃণমূল জিততে পারবে না। পাশাপাশি তিনি দাবি করেন 152টি আসনে বিপুল ভোটে পেয়ে বিজেপি সরকার গঠনের দিকে এগোবে। কিভাবে ঘটল বিস্ফোরণ? নন্দীগ্রামের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলামের বাড়িতে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে কয়েকটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বাড়িতে বোমা মজুদ ছিল। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তার পরিবার। তাদের দাবি, বাইরে থেকে দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল, সেই কারণে এই বিস্ফোরণ। ভোটের আবহে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা রাজ্য। রাজনৈতিক লড়াই যত তীব্র হচ্ছে ততই বদলাচ্ছে দলীয় সমীকরণ। এই প্রেক্ষাপটে লালমাটি জেলা পুরুলিয়াতেও দেখা গেল বড়সড় রাজনৈতিক দলবদল। তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গেলেন একাধিক গুরুত্বপূর্ণ মুখ। পুরুলিয়ার বিজেপি সংসদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তৃণমূলের বেশ কয়েকজন নেতা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো। দলবদলকারীদের তালিকায় রয়েছেন পুরুলিয়া জেলা পরিষদ প্রাক্তন কর্মাধ্যক্ষ হলদার মাহাতো, রঘুনাথপুর ব্লকের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি অমর মাহাতো, বিদ্যুৎ পরিষদ ইউনিয়নের প্রাক্তন সহ সম্পাদক নৃপতি রাজওয়ার এবং তৃণমূলের সক্রিয় নেতা রাজেশ মাহাতো। এদের প্রত্যেকেই দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন এবং জেলার বিভিন্ন স্তরে প্রভাবশালী হিসাবে পরিচিত। দলত্যাগের পর শাসক দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন হলদার মাহাতো। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস আর এখন রাজনৈতিক দল নেই, এটি একটি কোম্পানিতে পরিণত হয়েছে, যেখানে কাজ করা কর্মীদের কোনো সম্মান বা গুরুত্ব নেই। সাধারণ মানুষের সাথে কাজ করতে গেলে এই দলে থেকে তা সম্ভব নয়। একই অভিযোগ শোনা যায় অমর মাহাতো ও নৃপতি রাজওয়ারের বক্তব্যে। তাদের দাবি, সংগঠনের ভিত দুর্বল হয়ে পড়েছে এবং পুরনো কর্মীদের উপেক্ষা করা হচ্ছে। অন্যদিকে যোগদানকে বড় সাফল্য হিসাবে দেখছে বিজেপি। অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন,
তৃণমূলের অন্দরে এখন দম বন্ধ করা পরিবেশ। কোনো ভালো এবং সৎ মানুষ বর্তমানে ওই দলে থাকতে পারছেন না। তারা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গ পরিবর্তনের হাওয়া চাইছে। যারা রাজ্যের উন্নতি চান এবং মানুষের সেবা করতে চান তারা সবাই একে একে বিজেপির ছত্রছায়ায় চলে আসছেন। রাজনৈতিক মহলের মতে পুরুলিয়ায় মাহাতো সম্প্রদায়ের ভোট অত্যন্ত প্রভাবশালী। ফলে হলদার মাহাতো এবং অমর মাহাতোর মতো নেতাদের দল বদল গ্রামীণ ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে। বিজেপি এই দল বদলের পদক্ষেপকে বড় কৌশলগত সাফল্য হিসাবে তুলে ধরলেও তৃণমূল তা হালকাভাবে দেখাতে চাইছে। শেষ পর্যন্ত এই ভাঙন কতটা প্রভাব ফেলবে তা স্পষ্ট হবে